আমরা খালি ভারত বিদ্বেষের কথা শুনলাম। আমরা কি প্রতিবেশীকে উঠিয়ে দিতে পারবো নাকি? আমরা বাংলাদেশের এই পুরো ভূখণ্ড নিয়ে কোনো সমুদ্রের মাঝখানে নিয়ে যেতে পারবো? এই প্রতিবেশী কিন্তু চিরস্থায়ী, এবং আমরা এই চিরস্থায়ী প্রতিবেশীর বিরুদ্ধে সারা দিন খালি কথা বলছি, এবং আমরা পাকিস্তানমুখী হয়ে গেলাম। বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল, এবং আপনার একটা পরিণত রাজনৈতিক দল একদম তাৎক্ষণিকভাবে কিন্তু উত্তেজনা সবসময় প্রকাশ করেন না, নাও করতে পারে। করে না এই কারণে যে তাকে অনেক কিছু বিবেচনা করতে হয়। আপনি দেখুন যে 5ই আগস্টের পর থেকে যে অনেক ধরনের ঘটনা ঘটেছে, বিএনপির দিক থেকে কিন্তু সেইভাবে কোনো রকম খুব জোর প্রতিবাদ বা প্রতিরোধের আহ্বান আসেনি। এই যে আপনার আমাদের যে 71-এর রক্তাক্ত মুক্তিযুদ্ধ, সেখান থেকে যে বাংলাদেশের অভ্যুদয় হয়, এখানে তো একটি বড় ঘটনা, যে সবচেয়ে বড় ঘটনা যে জাতির জন্ম হলো, এবং সেটা কি কারণে, যে ভারত একটা হিন্দু রাষ্ট্র, পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ হলো অসাম্প্রদায়িক রাষ্ট্র, এবং সেখানের যে প্রধান যে 4টি স্তম্ভের 2টি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই 2টি স্তম্ভকেই কিন্তু এই সংস্কার কমিশন 30টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে, যাদের 7-8টির বেশি রাজনৈতিক দল আমরা চিনি না, এবং দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তিকে চিনি না, এই 30টি রাজনৈতিক দল বাংলাদেশের অভ্যুদয়ের যে মূল যে চাবিকা, সেখান থেকে দুটোকে ফেলে দিল। তারা ধর্মনিরপেক্ষতাকে বিসর্জন দিচ্ছে। এই যে এই সিদ্ধান্তগুলো কি করে সরকার নিতে পারে? এই 30টি রাজনৈতিক দল কি সম্পূর্ণ বাংলাদেশ? তারা বিভিন্ন শ্রেণী পেশা এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে আলাপ করেনি, কারণ জুলাইয়ে অনেক স্টেক দেখেছি আমরা। অবশ্যই সেগুলো শ্রমিক শ্রেণী, শুধু জুলাই কেন, আপনি বাংলাদেশ পথশিশুরাও তো ছিল, পথশিশুরাও তো শহীদ হয়েছে। আপনার সাংবাদিকদের সাথেই তো এই সংবিধান সংস্করণ প্রশ্ন নিয়ে আলাপ হয়নি। কাজে আমি বলতে চাচ্ছি যে এই যে নারী সংস্কার কমিশনের কথা ধরুন, যেভাবে নারী সংস্কারের প্রতিবেদন দেবার পর তার 1-2 দিন পর কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে যেভাবে ইসলামিস্ট দলগুলো, আপনার মনে পড়বে নিশ্চয়ই, আক্রমণ করলো এবং অশালীন যে সমস্ত কথাবার্তা বললো, সেটা কিন্তু হিমাগারে চলে গেল। এই পর্যন্ত 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকার কোনো রকমের তাদের যে সংস্কার, বারবার বহুল কথিত সংস্কারের কি সংস্কার আমরা দেখলাম? আমরা খালি ভারত বিদ্বেষের কথা শুনলাম। আমরা কি প্রতিবেশীকে উঠিয়ে দিতে পারবো নাকি? আমরা বাংলাদেশের এই পুরো ভূখণ্ড নিয়ে কোনো সমুদ্রের মাঝখানে নিয়ে যেতে পারবো? এই প্রতিবেশী কিন্তু চিরস্থায়ী, এবং আমরা এই চিরস্থায়ী প্রতিবেশীর বিরুদ্ধে সারা দিন খালি কথা বলছি, এবং আমরা পাকিস্তানমুখী হয়ে গেলাম। কারণটা কি? এই যে এই সাম্প্রদায়িকতার যে কথাটা আমরা বলছি, যে সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়া হয়েছে, এটার কিন্তু অন্যতম প্রধান একটি দিক হচ্ছে আপনার এই ধর্মনিরপেক্ষতাকে বিসর্জন দেওয়া। এবং আপনি দেখুন যে এই যতদিন এগিয়ে আসছে নির্বাচন, রাজনীতিতে ধর্মের অপব্যবহার নিয়ে বহুবার কথা হয়েছে। এখন বেহেশতের টিকিট বিক্রি করছে একটি রাজনৈতিক দল, বলা হচ্ছে নারীদেরকে নিয়ে তারা নানান রকম, নারী ঘরের রানী, বাড়িতেই তারা টাকা পয়সা পাঠিয়ে দিবে, 5 ঘন্টা কাজ করলেও চলবে। এই যে জামাত এই সমস্ত কথাবার্তা বলছে, এগুলো নিয়ে কি বিশেষ করে আপনাকে কবরে গেলে 4 নম্বর প্রশ্ন করা হবে, আপনি কি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন কি দেননি? এই সমস্ত কথাবার্তা প্রকাশ্যে বলা হচ্ছে নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে জনগণের তো স্বাধীনতা আছে, ভোটের বাক্সে তাদেরকে না বলে দেবার, বা যদি তাদের সিদ্ধান্তে ঐক্যমত না হয়, একমত না হয়, স্বাধীনতার একটা সীমা থাকা উচিত। তো আপনি যখন এইভাবে বিক্রি করে দিবেন, আপনি তো আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছেন। ভাই, দাঁড়িপাল্লাতে ভোট না দিলে আমি বেহেশতে যেতে পারবো না, এটা হয় নাকি? তাহলে আপনি যেই আসনগুলোতে জামাত প্রার্থী দেয় নেই, তারা বেহেশতে যাবে না? এটা কোনো কথা? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সান্ধ্যকালীন করতে চাচ্ছেন, আপনি মেয়েদের জন্য বাস করতে চাচ্ছেন রাতের বেলা, আপনি কি কয়েকটি জেলা বানাবেন নাকি যেখানে শুধু নারীরা থাকবে? আপনি যখন বলছেন যে শরিয়া আইন করব না, যুক্তরাষ্ট্রের সাথে যখন আপনি মিটিং করছেন, আপনি যখন তরুণ প্রজন্মের সাথে যাচ্ছেন, তখন বলছেন না, শরিয়া আইন হবে না, আপনারা আধুনিক পোশাক আশাক পরতে পারবেন। আবার আল জাজিরার সাথে সাক্ষাৎকারে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির বলেছেন, অবশ্যই ধাপে ধাপে আমরা শুরু করতে চাই। হ্যাঁ, এবং এটা ধাপে ধাপে হবে, একবারে সম্ভব না। এবং ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে জামাত ইসলামের শীর্ষ নেতৃত্বে কখনো নারীকে দেখা যাবে না। যখন আপনি কোনো নারীতে আসবে না, কারণ এটা নাকি সৃষ্টিকর্তা এভাবে তৈরি করেছেন, সমানভাবে না। এটা তো আমার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। নারী পুরুষকে সমান অধিকার থাকবে না এই বাংলাদেশে? এতদিন পরে, গত 30 বছর বাংলাদেশের রাজনীতি, সমাজ, এই সমস্ত কিছু নেতৃত্ব দিলেন তো নারী নেতৃত্ব। আপনি 30 বছর পরে এসে বলছেন যে নারী এবং পুরুষ সমান অধিকার নয়। এইটা এই আধুনিক বাংলাদেশে আমরা এটা শুনতে পাচ্ছি। এখন কথা হচ্ছে, তারা তো নারীকে মায়ের সম্মান দিচ্ছে, সম্মান বাড়িয়ে দিচ্ছে। শুধুমাত্র মায়ের চরিত্রে থাকবে নারী, নারী কর্মী। আমরা একটু মাহবুব আজিজ ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই, আসলে কি প্রশাসন কারোর কথায় ওঠে আর বসে? তারা তো সরকারের বা রাষ্ট্রের দায়িত্ব পালন করছে না। কারো কথা ঘুমিয়েও থাকে, উঠা বসা তো অনেক পরের কথা, ঘুমিয়েও থাকে। আপনার কাছে এমন তথ্য? আমি বলছি আপনাকে উদাহরণ।
যে আমরা একটি জামাতের পক্ষ থেকে একটি যুক্তি শুনি যে আপনারা আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, জামাতকে তো কখনো ক্ষমতায় দেখেননি, দায়িত্বে দেখেননি, একবার আমাদেরকে দেখুন। কেন দেখেছে তো 2001-এ জামাত তো তারা তো সরকারই তখন অংশ ছিল, মানে নেতৃত্বে ছিল না, তারা সেই কথাটা বলতে চায়। আমরা কিন্তু 1971 সালেও জামাতের ভূমিকা ছিল, অবশ্যই সেটাও ছিল। তো মানুষ জানে। আমাদের যে কথাটা হচ্ছে গত 1.5 বছরে যা দেখেছি তারপরে আর বেশি দূর যেতে হয় না। 71 তো বেশ আরেকটু 54 বছর। গত 1.5 বছরে যে মব সন্ত্রাস, যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, যে গণমাধ্যমে হামলা, ছায়ানট এবং উদীচী যে ভাঙা হলো, এগুলো কারা করেছে? এবং এই জায়গায় যদি আপনি বলতে পারেন না জামাত করেনি, তাই করেছে কারা? এবং সেই জায়গায় জামাতের প্রতিবাদ তৌহিদি কোথায়? জনতা ঘোষণা দিয়ে করেছে। হ্যাঁ, সেই জায়গায় জামাতের প্রতিবাদ কোথায়? তারা এত কিছুতে প্রতিবাদ করতে পারে। গত 54 বছরে একটি প্রগতিশীল আন্দোলনে দেখান তো যে জামাত দাঁড়িয়েছে, কোনো নারীর ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কোনো একটি হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দীপুচন্দ্র দাসকে যখন পুড়িয়ে মারা হলো, আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো, জামাতের বিবৃতি কোথায়? জামাতের আন্দোলন কোথায়? আপনি দেখুন এই যে মানুষগুলোর উপরে অত্যাচার করা হয়, শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি তো আপনার সমান দায়িত্ব থাকবে। এইখানে আমরা জামাতের ভূমিকাটা কোথায় দেখি? এই জামাতের এই জায়গাতে আমাদের কথা হচ্ছে জামাতের রাজনীতি মানে চালাকি, আরও চালাকি, আরও চালাকি। আপনি দেখুন যে তারা কি করেছে। তারা এই যে একটি ইসলামিক ভোটগুলোকে সব এক বাক্সে নিয়ে আসার জন্য তারা পরিকল্পনা করলো। তারপরে তারা চরমোনাইয়ের সঙ্গে যে দেনদরবার করলো, এবং তাদের ধারণা জামাতের হারানোর আসলে কিছু নাই, কারণ তাদের ভোট হচ্ছে 4 থেকে 7 ভাগ। 4 থেকে 7 ভাগ ভোট বিএনপির 40%-এর সাথে কি করে পারে? কিন্তু তারা দাবি করে 13%। সেই 13% থেকেও তারা 40% যেতে অনেক দূর আছে। কিন্তু তারা চারপাশে এমন একটা হাইপ তুলেছে, আপনি দেখবেন এই যে এই আলোচনা হচ্ছে, একটু পরে যখন আপনার অনলাইনে যাবে, কি পরিমাণ বট বাহিনী গালিগালাজ করে যে এরা কারা। না, গালিগালাজ করে হয়তো আপনারা অযৌক্তিক বলেন। আমরা তাই। অযৌক্তিক যে কথাগুলো বলছি, কারণ হচ্ছে যে অযৌক্তিক তো বটেই যখন আপনি প্রধান একটি বিরোধী দলকে, প্রধান একটি অংশীজনকে নির্বাচনের বাইরে রাখবেন, তার অপরাধ 1500 হত্যা আর 30 লক্ষের হত্যার সঙ্গে জড়িত দেয়, সেটা অপরাধ হয় না। এই যে একচক্ষু নীতির ভিত্তিতে যে নির্বাচন হচ্ছে, এটা হচ্ছে আমরা ও মামুদের নির্বাচন। জি, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতির থেকে ফিরে দর্শক আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে মাহবুব ভাই আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম আরেকটি জিনিস, যে নির্বাচনের আর মাত্র 12 দিন বা 13 দিন বাকি আছে, প্রচার প্রচারণা চলছে, একেবারে নির্বাচনী মাঠে যাকে বলে উৎসব বইছে। কিন্তু আমরা দেখছি কিছু প্রার্থীর প্রচার প্রচারণায় তাদের শব্দ চয়ন, তাদের বাক্য বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘায়েল করবার যে আচরণ এটি আপনাকে কি বলে, কি বার্তা দেয়? দেখুন, এখানে যদি আপনি একটু গভীরভাবে বিশ্লেষণ করেন যে এইবারের নির্বাচনে জামাত কিন্তু অনেক গুছিয়ে, অনেক আগে থেকে তারা নানা মাত্রিক একটা গোছানো তাদের অভিসন্ধি আমরা দেখতে পাচ্ছি। গত বছরের জুন জুলাইতেই তারা ঠিক করে ফেলেছে কোন আসনে তাদের কি প্রার্থী, কিন্তু একবারও তারা নির্বাচনের ডেটটি কিন্তু চায় নাই। অন্যদিকে বিএনপি ডিসেম্বরের মধ্যে দেন, জানুয়ারির মধ্যে দেন, নানানভাবে তারা উদ্গ্রীব একটা আচরণ করেছে, এবং তারা কিন্তু প্রার্থী সেইভাবে বাছাই করেন। অর্থাৎ বিএনপিকে তারা এঙ্গেজ রেখেছে নির্বাচন আদায় করবার জন্য, আর তারা নিজেদের মতো করে প্রার্থীটা গুছিয়ে ফেলেছে। আরও একটা জিনিস খেয়াল করবেন যে ময়মনসিংহ থেকে একদম নিচ পর্যন্ত যে বাংলাদেশের যে মধ্যভাগ, এই জায়গাগুলোতে জামাত কিন্তু তাদের ভোট কম বলে তারা জরিপ করে বের করেছে। তাদের যে প্রকৃত জরিপ, তাদের ভোট সাতক্ষীরা ওদিকে তো আছেই, সাথে আবার উত্তরাঞ্চলেও তাদের ভোট আছে বলে তারা মনে করছে, এবং সেটা আবার চরমোনাইয়ের পীর সাহেবরাও মনে করে। চরমোনাইয়ের পীরকে যখন তারা এই মধ্যভাগে আসন দিতে চাইলো, তখন চরমোনাই চাইলো যে না, আমাদের অন্তত উত্তরবঙ্গে দেন। এই নিয়ে কিন্তু তাদের মধ্যে বাহাসের পরে চরমোনাই চলে গেছে, এবং এটা কিন্তু আসলে সিট বন্টন নিয়েই কিন্তু তাদের ঝামেলাটা। এবং তারা, আপনি খেয়াল করুন যে এই প্রায় 150 আসন বাদ রেখেই কিন্তু তারা তাদের মতো করে সাজাচ্ছে জামাতের আগামী নির্বাচন প্রচারণাগুলো। কিন্তু তাদের যে বন্ধু বান্ধবের জরিপ দেখবেন, 34% বিএনপি, 33% জামাত।
কোথাও কোথাও জামাত জিতে যাচ্ছে, এইভাবে কিন্তু চারপাশে একটা হই হই অবস্থা তৈরি করছে জামাত, এবং বিশেষ করে অডিও ভিজুয়াল আপনার সামাজিক মাধ্যমগুলোতে সেই জায়গায় কিন্তু বিএনপি বলা যায় যে অনেকটা পিছিয়েই আছে, কারণ বিএনপি তাদের নানান রকম মানে বিএনপি এগুলো আমলে না নিয়ে কি ভুল করছে? আমলে না নিয়ে ভুল করছে কিনা এটা আমরা আরেকটু পরে বুঝতে পারবো, কারণ জামাত কিন্তু প্রশাসনকেও অনেকটা হাতে নিয়েছে। আপনার এই যে এই শেষ মুহূর্তের যে বদলিগুলো অথবা পদোন্নতিগুলো, আমরা যদি তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজতে যাই, দেখবো যে এরা আসলে এদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডগুলো কি, তখন কিন্তু বোঝা যাবে আসলে ব্যাপারগুলো। এবং এই যে বদলি টদলি ইত্যাদি এই বিষয়গুলো নিয়েও কিন্তু বিএনপির নেতৃবৃন্দ যেমন শুধু জনসভায় কথা বলছেন, সাথে সাথে কিন্তু একটু সংবাদ সম্মেলনও করা উচিত, একদম মনিটরিং করা উচিত নির্বাচন কমিশনকে জানানো উচিত যে আপনারা সরকারি যেই কর্মকর্তারা একদম সরাসরি ভোটে নেমে যাচ্ছেন, এটা তো আরপিওর মধ্যে পড়ে না। এবং তারপরে যদি এইরকমভাবে যেগুলো এখতিয়ারের বাইরে, সেগুলোও কিন্তু অনেক সময় করে যাচ্ছে। এখন আপনার এই প্রশ্নটাতে আসে, আসলে এগুলো অনেক বড় আলোচনার বিষয়, নিশ্চয়ই পরবর্তীতে আলোচনা করা যাবে। যে নির্বাচনী আপনি বললেন যে প্রশ্নটা কি ছিল যেন? নির্বাচনী যে প্রচার প্রচারণায় ভাষা, ভাষা, একজন আরেকজনকে আক্রমণের ভাষা। এখন ধরেন দীর্ঘদিন একসাথে সংসার করবার পর হঠাৎ করে আলাদা হয়েছে, তো রাগ ক্ষোভ একটু বেশি। হ্যাঁ, না দুধের উপরের সরটা সরালে এই একটু নিজেদের কথাবার্তাই হচ্ছে। এখানে তো মূল প্রতিদ্বন্দ্বী আসলে অনুপস্থিত। আপনি আওয়ামী লীগ যদি মার্কেটে থাকতো, বাজারে, নির্বাচনের বাজারে, তাহলে বিএনপি জামাত কিন্তু একসাথেই থাকতো। মানে এখন কি খুনসুটি হচ্ছে? এখন খুনসুটি না, এখনো বলছে সমস্যাগুলো, কিন্তু আসল কথাটা কিন্তু বিএনপির পক্ষ থেকে বলে দেওয়া উচিত যে আপনারা তো এই সেদিনও বেগম খালেদা জিয়া মৃত্যুর পর জামাতের আমির যখন বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে দেখা করতে গেলেন, দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেছেন আমার বিএনপি নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়ে গেছে, আমরা নির্বাচনের পর সরকার গঠনের আগে জনগণের জন্য যা ভালো মনে হয় সেভাবে বসে একসাথে কাজ করব। তার মানে কি, তারা কিন্তু ওই রাস্তাটি ওপেন রাখছে, ওই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি যা করেছিল। অর্থাৎ বেশি যদি আসন না পায়, তাহলে বিরোধী দল হিসেবে জামাত বিএনপির সাথে একসাথেও সরকার গঠন করতে পারে।